জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে এ নির্দেশনা পাঠান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। এতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর অনুরোধ জানানো হয়। এর আগে মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেজন্য ইসিকে চিঠি পাঠানো হবে। সে ধারাবাহিকতায় এবার চিঠি পাঠানো হলো নির্বাচন কমিশনে। নির্বাচনের সড়কে উঠেছে দেশ। সেই নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য 1 মাস সময় রাখার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। রাজনীতি বিশ্লেষকদের মতে নির্বাচন নিয়ে এই মুহূর্তে বড় সংকট আস্থার। একই সুর ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের কণ্ঠে। তার মতে দুর্বল কাঠামোর উপর ভর করে সুষ্ঠু নির্বাচন আয়োজন হবে বড় চ্যালেঞ্জ। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। সময় কম, প্রশ্ন অনেক, আছে সীমাহীন চাপ, তবুও থেমে নেই পথ চলা। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনার মতো বড় বিষয় রয়েছে। সব মিলিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সামনে এক বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন, তবে গন্তব্যের এই পথ আঁকাবাঁকা, জটিল। নির্বাচন কমিশনের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় বাধা হয়ে দাঁড়াবে না। বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ভোটারদের যে আস্থা সৃষ্টি, এটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির কারণে সুষ্ঠু ভোট আয়োজনে এখনো সন্দিহান ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সমস্যা আছে। একটা বাহিনী যখন ভেঙে পড়ে তখন এটাকে পুনর্গঠন করে এটাকে সক্রিয় করা এবং এটাকে কার্যকর করা সহজ নয়। তো সরকার চেষ্টা করছে, এখনও সমস্যা আছে। আমি আশা করি যে নির্বাচনের আগে যে তারা এই সমস্যার সমাধান করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ভোটযাত্রা কেবল ব্যালট ঘিরে নয়, ইসির কাছে এটা আস্থা, গ্রহণযোগ্যতা আর জবাবদিহির এক বড় পরীক্ষা। সংস্কার কমিশন যে রিপোর্টগুলো এসেছে সেটা তো মেনে নির্বাচন কমিশন গঠন না হলেও কিন্তু নির্বাচন কমিশনের কার্যাবলীর উপরে কিন্তু সংস্কার কমিশনের রিপোর্ট প্রভাব ফেলে। এগুলোকে বাস্তবায়ন করে আস্থা অর্জন করা এবং সে আস্থা অর্জন করে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা কঠিন ব্যাপার। কিন্তু এই নির্বাচন কমিশনকে যে মুভমেন্ট আমি দেখেছি গত কয়েক মাস, সেটাতে আমি খুব বেশি আস্থাবান না। তিনি মনে করেন, এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকট বিশ্বাসের। যে পদক্ষেপগুলো আমাদেরকে হয়তো নতুনভাবে আশা জাগাবে বা বিশ্বাস তৈরি করবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসি, এসপি, ইউএনও এবং ওসি সহ গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের নির্বাচনের সময় লটারির মাধ্যমে রদবদল ও পোস্টিং করা হবে। একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও জানান, নির্বাচনী দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লাখ সদস্য মোতায়েন থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। পরে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডিসি, এসপি, ইউএনও এবং ওসি সহ নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কর্মকর্তাদের লটারির মাধ্যমে পোস্টিং দেওয়া হবে। এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে পোস্টিংটা আমরা করে দিই। উপদেষ্টা আরও জানান, সব মিলিয়ে প্রায় 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবে আগামী জাতীয় নির্বাচনে। আর 47,000 ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার জন্য কেনা হবে বডি ক্যাম। 47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে
আমাদের উপর যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। 2024-এর 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে রাজনৈতিক বাকবদলের পর রাজধানী হয়ে পড়ে কার্যত পুলিশ শূন্য। এই সুযোগে নানা এলাকায় গজিয়ে ওঠে ডাকাত দল। ডাকাতি ঠেকাতে আবারও পথে নামে ছাত্র জনতা। পাড়া মহল্লার পথে পথে রাতভর চলে পাহারা আর প্রতিরোধ। গণ অভ্যুত্থান পরবর্তী জনশূন্য রাতের ঢাকা, মাঝে মাঝে ছুটে যাচ্ছে সেনাবাহিনীর টহল গাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে চুরি ডাকাতির নানা ভিডিও। তবে পুলিশবিহীন নগরীকে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হতে দেয়নি ছাত্র জনতা। পাড়া মহল্লায় গড়ে ওঠে একতাবদ্ধ প্রতিরোধ। যে একটা ভঙ্গুর পরিস্থিতি ছিল, কোনো থানায় পুলিশ ছিল না, সেনাবাহিনীদের আমরা পর্যাপ্ত পরিমাণে পাইনি। এলাকায় ডাকাতি হয়েছে, ওইগুলো আমরা যেভাবে পারছি প্রতিরোধ গড়ে তুলছি। এলাকার সব মানুষজন নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায়, এলাকায়, থানায় আমরা পাহারায় ছিলাম। বিভিন্ন মহল্লায় বিভিন্ন এলাকায় ছাত্র জনতা এই প্রতিরোধ গড়ে তুলেছে। আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এই দেশের সম্পদ হিসেবে আমরা পাহারা দিয়েছি। আইন শৃঙ্খলার চরম নাজুক পরিস্থিতির ওই সময় রাজধানীতে রাত মানেই ছিল ডাকাতের আতঙ্ক। ডাকাত চক্রকে ঠেকাতে জীবনের ঝুঁকি নিয়েই রুখে দাঁড়ায় নাগরিকেরা। আমরা জাস্ট প্রত্যেকটা এলাকায় দেখছি বিভিন্ন রকম মব সৃষ্টি করছে। তো এই মবের মবকারীদেরকে আমরা প্রতিহত করার জন্য দেশের দায়িত্ব তো সবার, আমাদের দেশ রক্ষা করা। আমাদের একটা টিম ওয়াইজ করা হয় সিকিউরিটি পারপাস। প্রত্যেকটা এলাকায় আমরা ডাকাত চোর থেকে সাবধান থাকার জন্য 5 আগস্টের পর থেকে 10 থেকে 15 দিন পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করি। ডাকাত দল প্রতিরোধে জীবন বিপন্ন হয় কারো কারো। তখন আমার চ্যালেঞ্জ ছিল যে আমি এই এলাকাকে প্রোটেক্ট করব। ঠিক 7 তারিখে দেখলাম ডাকাতি চক্র। যখন আমি এদেরকে প্রতিহত করার চেষ্টা করে বাধা দিতে যাই, ওই মুহূর্তে তারা আমাকে সরাসরি একটা গুলি করে। এমন দুঃসময়ে ছাত্র জনতার পাশে দাঁড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। গড়ে তোলে দুর্বার প্রতিরোধ। তারেক রহমানের নির্দেশ ছিল যে যার ইউনিটগুলো আছে সেই ইউনিটের পাহারাদার হিসেবে থাকতে হবে, এবং বিশেষ করে আমরা চিন্তা করেছিলাম আমাদের সংখ্যালঘুদের যে বিষয়টা, তারা যেন সঠিক নিরাপত্তা পায়। এই জন্য আমরা আলাদা ইউনিট কমিটি করেছিলাম, যে যেন মন্দিরের উপর কেউ আঘাত হানতে না পারে। দলের ইউনিট ছিল, তারা মিলে এবং সাধারণ জনগণ মিলে একটা কম্বাইন টিম করে এলাকায় আমরা পাহারাগুলো দিয়েছি। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। জাহাজ জট নিরসনে দেশের প্রধান সমুদ্র বন্দরে কন্টেইনারবাহী জাহাজ কমানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে শিপিং এজেন্সি সহ এই ব্যবসার সাথে জড়িতরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল রাখতে হলে জাহাজ চলাচল বাড়ানোর বিকল্প নেই। এমন সিদ্ধান্তে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। চলতি বছরের শুরুতে চট্টগ্রাম বন্দরে চলাচলের জন্য মোট অনুমোদিত কন্টেইনার জাহাজের সংখ্যা ছিল 96টি। ওই সময় বহিনঙ্গরে জাহাজের অবস্থানের সময় বা ওয়েটিং টাইম ছিল 1 থেকে 2 দিন এবং অপেক্ষমান জাহাজের সংখ্যা ছিল 7 থেকে 8টি। পরে অ্যাডহক ভিত্তিতে কিছু জাহাজ চলাচলের অনুমোদন পাওয়ায় বর্তমানে কন্টেইনার জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 118টিতে। এতে করে বহিনঙ্গরে অপেক্ষমান জাহাজের সংখ্যা যেমন বেড়েছে, সেই সাথে বেড়েছে অবস্থানের সময়ও, ফলে বেড়েছে জাহাজ জট। এই জট নিরসনে সম্প্রতি বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে জাহাজের সংখ্যা কমপক্ষে 15টি কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা একটা কমিটি করেছি, এই কমিটি স্টাডি করে আমরা তারপরে সেই অনুসারে আমরা কিছু জাহাজের সংখ্যা কমাই দিলে হবে কি, তখন আপনার এই যে এখন জাহাজের ওয়েটিং টাইম বেড়ে গেছে, 6-7 দিন হয়ে গেছে, এটা তখন ড্রাস্টিক্যালি কমে আসবে কুইকলি। এদিকে জাহাজ কমালে বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে জানান বন্দর ব্যবহারকারীরা। জাহাজগুলো যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়, তাতে করে আমাদের আমদানি এবং রপ্তানি পণ্যের যে চাহিদা অনুযায়ী যে জাহাজ, সেই জাহাজের সরবরাহ কমে যাবে এবং আমাদের রপ্তানি পণ্যের যে ধারাবাহিকতা যে রক্ষা করা, এটা কঠিন হয়ে যাবে। পোর্টের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না এবং এই ধরনের সিদ্ধান্ত দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে চট্টগ্রাম পোর্টের সুনাম নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেটিতে একসাথে 16টি জাহাজ বার্থিং দেয়া সম্ভব। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরের অধিকাংশ নিচু এলাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, নগরীর বর্তমান অবস্থা কেমন দেখছেন জানাবেন। গতকাল রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে এবং এর ফলে যে সমস্ত নিচু এলাকা রয়েছে, বিশেষ করে চকবাজার, কাতালগঞ্জ, শোলকবহর, বহদ্দারহাট এবং মুরাদপুরের কিছু এলাকা তলিয়ে গেছে। এবং আমরা এখন আছি চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানেও ঘণ্টাখানেক আগেও হাঁটু পর্যন্ত পানি ছিল, এখন কিছুটা পানি কমেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন যারা বিভিন্ন জায়গায় অফিসে যাচ্ছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যাচ্ছেন, পরীক্ষার্থীরা যাচ্ছেন, তাদেরকে কিন্তু এই পানির কারণে বা জলজটের কারণে তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা দেখেছি কোথাও কোথাও গাড়ি নষ্ট হচ্ছে এবং আশেপাশের যে সমস্ত দোকানপাটগুলো আছে সেগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠানও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনি জানেন যে এই চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা একটি দীর্ঘদিনের সমস্যা। বিগত সরকারের সময়ে দফায় দফায় এইটি সুরাহা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে নগরবাসী এই দুর্ভোগ থেকে আসলে মুক্তি পায়নি। পরবর্তীতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে 4 জন উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি হয়েছিল এই শহরের জলাবদ্ধতা থেকে যাতে নগরবাসীকে মুক্তি দেওয়া যায়। আমরা দেখেছি যে এরপর থেকে মোটা দাগে সেবা সংস্থাগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়ের জায়গাটা তৈরি হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে এর পরেও প্রায় 14,000 কোটি টাকা খরচ হয়েছে এই নগরীর জলাবদ্ধতা নিরসনে, কিন্তু ঠিক বড় মাপের কোনো ধরনের আসলে সুফল পাওয়া যাচ্ছে না। তবে একটি জায়গায় উন্নতি হয়েছে আগের সময়ের চেয়ে, সেটি হচ্ছে জলাবদ্ধতা তৈরি হলে আগে দীর্ঘ সময় পানি জমে থাকতো, বিশেষ করে বহদ্দারহাট, মুরাদপুরের এই জায়গাগুলোতে। এখন জলাবদ্ধতা তৈরি হওয়ার পরেই বেশিক্ষণ পানি থাকছে না, অর্থাৎ যে সমস্ত নদী, খাল এবং নালাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার কারণে পানি দ্রুতই নেমে যাচ্ছে ঘন্টা 2-1-এর মধ্যেই। তবে নগরবাসীর কিছু অভিযোগ রয়েছে, বিশেষ করে যে সমস্ত নালা খালগুলো রয়েছে সেই নালা খালগুলোর দুপাশে অবৈধ স্থাপনা এবং পাশাপাশি অনেক বেশি ময়লা আবর্জনা ঘরবাড়ি থেকে নালা এবং খালগুলোতে ফেলা হয়, ফলে সেই জায়গাগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে মূলত এই জলাবদ্ধতার যে জায়গাটি সেটি তৈরি হয়। পাশাপাশি সিটি কর্পোরেশনের এখানে আরও একটু কঠোর ভূমিকা তারা আশা করছেন, যাতে করে নালা খালগুলো যাতে নিয়মিত পরিষ্কার করা হয়, বিশেষ করে চট্টগ্রামের যে ড্রেনেজ ব্যবস্থা সেটি আরও বেশি উন্নত করা হয় সেটি তারা আশা করছেন। এবং সব মিলিয়ে যে এখানে যে চট্টগ্রাম শহরের যে জলাবদ্ধতা সেটি সমন্বয়ের একটা বড় ব্যাপার নগরবাসী বলছেন। এবং আপনি জানেন যে এর জন্য সেবা সংস্থাগুলোর যে প্রধানরা আছেন তারা বারবার চেষ্টা করছেন এবং নগরবাসীকেও তারা আসলে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন, যাতে সবাই সচেতন হলে পরে এই জলাবদ্ধতার যে সমস্যা সেটি সমাধানের একটা পথ আসলে আসতে পারে। তো সব মিলিয়ে আমরা সকাল থেকে দেখেছি নগরের বিভিন্ন নিচু এলাকাগুলো, আমি যেগুলো বললাম যে কাতালগঞ্জ, চকবাজার, এই জায়গাগুলোকে জলজট তৈরি হচ্ছে এবং এর ফলে কিন্তু নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো সব মিলিয়ে ছিল খবরাখবর। মুজিবুল, ধন্যবাদ আপনাকে। বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে আমদানি বাণিজ্যে ধস নেমেছে। 2023-24 অর্থ বছরের তুলনায় বিদায়ী অর্থ বছরে রেলপথে আমদানি 3 ভাগের 1 ভাগে নেমে দাঁড়িয়েছে 12,000 মেট্রিক টনে। পাশাপাশি আগের বছরের তুলনায় রাজস্ব আদায়ও কমেছে অর্ধেকের বেশি। সময় ও অর্থের হিসেবে ছিল সাশ্রয়ী, তাই বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে ভারতের সাথে বাণিজ্যে আগ্রহী ছিলেন দেশের অনেক ব্যবসায়ী। জটিলতা কম থাকায় দ্রুত ও নিরাপদে পণ্যও খালাস করা যেত। 2023-24 অর্থ বছরে এই স্থলবন্দর দিয়ে রেলপথে ভারত থেকে প্রতি মাসে 10 থেকে 15টি ট্রেনে পণ্য আসত। তবে গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা নিষেধাজ্ঞায় 2024-25 অর্থ বছরে সেটি নেমেছে 2 থেকে 3টিতে। বেনাপোল রেলওয়ে স্টেশনের তথ্য মতে 2023-24 অর্থ বছরে ভারত থেকে আমদানি হয় 41,000 মেট্রিক টন পণ্য। 1 বছর পর সেটি কমে আসে 12,000 মেট্রিক টনে। এক্সপোর্টের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পর আগের চাইতে এই বন্দর দিয়ে এক্সপোর্টের পরিমাণ কিছুটা কমেছে। ডলার সংকটের কারণে যখন এলসি কম হয়েছে তখন এই রেলে পণ্য আসা কম হয়ে গেছে। ট্রেনে মালামাল আমদানি হলে খরচ অনেক কম। বন্দর কর্তৃপক্ষ বলছে 2023-24 অর্থ বছরের প্রায় 6 কোটি টাকা রাজস্ব আদায় করা হয়, কিন্তু এখন সেটি কমে দাঁড়িয়েছে 2.5 কোটি টাকায়। 24 অর্থ বছরের থেকে যেখানে 10 থেকে 12টি ট্রেন আসতো, পরবর্তীতে
24-25 অর্থ বছরে সেটা কমে 2 থেকে 3টি ট্রেনে দাঁড়িয়েছে। এর ফলে রেলওয়ে রাজস্ব 23-24 অর্থ বছরে ছিল প্রায় 6 কোটি, সেটা কমে আসছে প্রায় 2.5 কোটি টাকা। রেলপথে বাংলাদেশি পণ্য ভারতের রপ্তানির সুযোগ থাকলেও বেনাপোল রেল স্টেশনে ইয়ার্ডের অভাবে তা চালু করা যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ে ছাত্রদলের 2 গ্রুপের সংঘর্ষের জেরে এক কর্মী ছুরিকাঘাতে আরেক কর্মী নিহত হয়েছেন। বুধবার রাত 9টার দিকে জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত জয় পঞ্চগড় পৌরসভার 2 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন। পুলিশ জানায় পূর্বশত্রুতার জেরে বুধবার দুপুর থেকে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয়ের গ্রুপের সাথে আরেক কর্মী ফারাজ ইসলাম আলামিন গ্রুপের কয়েক দফা সংঘর্ষ হয়। রাতে জয় সিনেমা হল মার্কেটের সামনে গেলে সেখানে প্রতিপক্ষের 10 থেকে 12 জনের সাথে আবারও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফারাজ জয়ের পেটে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় তিনি। পরে জয় হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়। 27 বছর পর আবারও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে নানা প্রস্তুতি এবং আলোচনা। জুলাই গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে দেখা দিয়েছে মতের ভিন্নতাও। ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চাইছেন, আর ছাত্রদল বলছে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড চলতে না দেওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ। 1986 সালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1997 সালে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয়। এরপর দীর্ঘ বিরতি। সবশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সাকসু নির্বাচনের দাবি জোরালো হয়। নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংশোধনের দাবি জানিয়ে প্রশাসনের কাছে আবেদন করে বেশ কিছু ছাত্র সংগঠন। এমনকি দ্রুততম সময়ে নির্বাচনের দাবিও জানান অনেকে। সাকসু নির্বাচন হয়েছে লাস্ট 27 বছর আগে, এবং এর পরবর্তীতে যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে সেটা একটু বিদঘুট হয়ে যাবে। আমরা চাই যে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে একজন প্রতিনিধি আসুক, যোগ্য প্রতিনিধিরা আসুক। আমাদের 9 দফার অন্যতম যে দাবি সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন যাতে দেওয়া হয়। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে সাকসু দেওয়া নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বেশ কিছু সম্পাদকীয় পদে সংস্কার, সভাপতির ক্ষমতার বিকেন্দ্রীকরণ সহ কয়েকটি সংশোধনের দাবি ছাত্র শিবিরের। যেহেতু সভাপতির পদটা হচ্ছে অনির্বাচিত পদ, তো আমরা হচ্ছে সভাপতির যেন একচেটিয়া ক্ষমতা না থাকে, সেটা যেন নির্বাচিত পরিষদের সাথে পরামর্শ করে সভাপতি কাজ করেন, এই বিষয়ে আমরা প্রস্তাবনা জমা দিয়েছি। তবে একেবারেই ভিন্ন মত ছাত্র দলের। তাদের অভিযোগ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় বিশেষ রাজনৈতিক দল বাড়তি সুযোগ পাচ্ছে। সাকসুর এখন কোনো পরিবেশ নেই, আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তো সেই ক্ষেত্রে সাধারণ যতগুলা ছাত্র রাজনৈতিক সংগঠন রয়েছে তারা তাদের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। এমন পরিস্থিতিতে সাকসু নির্বাচন নিয়ে 6 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্ন প্রস্তাব যাচাই বাছাই চলছে। 27 বছর আগে ছাত্র সংসদ নির্বাচনের পর এই ক্যাম্পাসে এসেছে শিক্ষা গবেষণা এবং অবকাঠামোগত অনেক পরিবর্তন। রাজনৈতিক নানান ঘটনার সাক্ষী এই ক্যাম্পাস। চলমান পরিস্থিতিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে আলোচনা, সমালোচনা এবং বিতর্ক। তবে দিন শেষে শিক্ষার্থীরা চান দেশের উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার বাতিঘর এই প্রতিষ্ঠান যেন জ্ঞান বিজ্ঞান চর্চায় দেশের মধ্যে আরও সুনাম অর্জন করতে পারে এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পায়। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামা এবং পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 6 ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারের একজন মুখপাত্র। স্থানীয় সময় বুধবার দেশটির সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। এর আগে 3 জন ক্রু ও 5 যাত্রীকে নিয়ে বহনকারী হেলিকপ্টারটি রাডার থেকে উধাও হয়ে যাওয়ার খবর জানিয়েছিল ঘানার সশস্ত্র বাহিনী। হেলিকপ্টারটি বুধবার সকালে অবৈধ খনন কাজ বন্ধে আয়োজিত এক ইভেন্টের জন্য ওবুআইসি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি।
এবার দেখে নেব আজকে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমে আমরা চলে যাব প্রথম আলোতে। প্রথম আলোর শিরোনামটি দেখে নেব, নির্বাচনমুখী হচ্ছে দলগুলো, নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন মনক্ষুণ্ণ হলেও ভোটের সময় নিয়ে আপত্তি তোলেনি এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নিয়ে 3 দল উদ্বেগ প্রকাশ করেছে। এরপর আমরা চলে যাব সমকালে। রাজধানীর 98% শিশুর রক্তে উচ্চ মাত্রায় সীসা। গবেষণায় রাজধানীর বিভিন্ন এলাকায় 2 থেকে 4 বছর বয়সী 500 শিশুর রক্ত পরীক্ষা করা হয় এবং এতে দেখা যায় 98% শিশুর রক্তে 67 মাইক্রোগ্রামের সমান বা তার বেশি সীসার উপস্থিতি আছে। এরপর আমরা চলে যাব যুগান্তরে। ঐক্যবদ্ধ থাকুন যেন মুখ দেখা দেখি বন্ধ না হয়, বিএনপির বিজয় র্যালি সমাবেশে তারেক রহমান জানিয়েছেন এবং 2024-এর দৃশ্য আর কখনো দেখতে হবে না বলেও উল্লেখ করেছেন তিনি। এরপর আমাদের হাতে আছে কালবেলা। নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ, সাধারণ মানুষও কৌতূহলী হয়ে উঠেছে। কিছু দল অবশ্য নির্বাচনের বিষয়ে সন্দেহ এবং হতাশার কথা জানিয়েছেন এবং কোনো দল নির্বাচনের শর্তও জুড়ে দিয়েছে। এরপর আমরা চলে যাব বাংলাদেশ প্রতিদিনে। বিএনপির বিজয় র্যালি, রাজনীতিবিদদের মুখ দেখা দেখি যেন বন্ধ না হয়, জানিয়েছেন তারেক রহমান। এরপর আমরা দেখে নেব ইত্তেফাকের শিরোনামটি, 50 জনের সিন্ডিকেটে নকল ওষুধের বাজার। মিটফোর্ড ওষুধ মার্কেটই সিন্ডিকেটের মূল ঘাটতি, কঠোর শাস্তি নিশ্চিত করা ছাড়া নকল ওষুধ বিক্রি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এরপর আমরা চোখ বুলিয়ে নেব কালের কণ্ঠতে। সরকারে গেলে কি করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা এবং আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিএনপির অগ্রাধিকার সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় আগ্রহ দেখাচ্ছেন বিদেশি প্রতিনিধিরা। এরপর আমরা দেখে নেব বণিক বার্তা। নয়াদিল্লির ওপর আরও 25% শুল্ক আরোপ ট্রাম্পের এবং আবারও টানাপোড়েনের পথে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক। এখন আমরা দেখে নেব ইংলিশ পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। Anatomy of BGB shooting in Rampura, a joint investigation by the Daily Star and Tech Global Institute reveals how the Dhaka neighborhood became the hotspot of state-sanctioned killing on July 19, 2024. এরপর চলে যাব বিজনেস স্ট্যান্ডার্ডে। Beximco Textile gets lifeline 20 million Japanese deal to reopen factories and apparel brand Inditex will buy garments from Beximco Textiles. এরপর আমরা দেখে নেব ডেইলি অবজারভার। Let's all restore people's rights to vote, said Tariq. BNP holds massive rally followed by procession in capital. এরপর সবশেষ আমাদের হাতে আছে নিউ এজ। 98 piece children in Dhaka exposed to higher lead poisoning, said study. The ICDD-RB, an international health research organization located in Dhaka, conducted the study between 2022 to 2024 among 500 children. ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।